কিছুদিন আগের কথা, আমার অ্যাকাউন্টে জমানো নিজের 1,00,000 টাকা তোলার জন্য আমি ব্যাংকে গিয়েছিলাম। এই টাকাটা আমার অনেক দিনের পরিশ্রমের ফল, তিল তিল করে জমানো উপার্জন। কিন্তু ব্যাংকে গিয়ে আমি যা শুনলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। ব্যাংক ম্যানেজার খুব শান্তভাবে বললেন, সরি, আমাদের কাছে এখন পর্যাপ্ত ক্যাশ টাকা নেই। আমি ভাবলাম হয়তো সাময়িক সমস্যা, কিন্তু আমি একদিন নয়, 2 দিন নয়, টানা 4 দিন ব্যাংকে গেলাম। প্রতিবারই একই অজুহাত, টাকা নেই। আমি ভাবলাম এটিএম বুথ থেকে তুলব। একটা নয়, 4টে বুথ ঘুরলাম, প্রতিটি বুথেই লেখা আউট অফ সার্ভিস অথবা ভেতরে টাকা নেই। অথচ আমি যখন মোবাইলে আমার ব্যাংক অ্যাপ চেক করি, সেখানে স্পষ্ট দেখাচ্ছে 1,00,000 টাকা আছে। ডিজিটালি টাকাটা আছে, কিন্তু আমি সেটা হাত দিয়ে ছুঁতে পারছি না। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার নিজের অ্যাকাউন্টে টাকা দেখাচ্ছে কিন্তু ব্যাংক সেটা দিতে পারছে না? আমার এই 1,00,000 টাকা আসলেই গেল কোথায়? এটা কি ব্যাংকের সিন্ধুকে নেই? না, নেই। আমার টাকা, আপনার টাকা, আমাদের সবার টাকা এখন আর ব্যাংকে নেই। এই টাকা এখন কারোর বিদেশের বিলাসবহুল ফ্ল্যাটে, কারো দামি গাড়িতে অথবা কারো পাচার করা সম্পদের ভিড়ে হারিয়ে গেছে। আজ আমরা কথা বলবো সেই সব লোন ডিফল্টার বা ঋণ খেলাফিদের নিয়ে, যারা আপনার পকেটের টাকা দিয়ে নিজেদের সাম্রাজ্য গড়েছে এবং আমাদের পুরো দেশটাকে এক মহা সংকটের মুখে ঠেলে দিয়েছে। সহজভাবে বললে, লোন ডিফল্টার মানে হলো আপনি ব্যাংক থেকে টাকা ধার নিয়েছেন কিন্তু নির্দিষ্ট সময়ে তা ফেরত দিচ্ছেন না। বাংলাদেশের নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ টানা 90 দিন অর্থাৎ 3 মাস ঋণের কিস্তি না দেয়, তবেই তাকে খেলাপি হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু সমস্যাটা সাধারণ লোন নিয়ে নয়, সমস্যাটা হলো ইচ্ছাকৃত ঋণ খেলাফি বা উইলফুল ডিফল্টারদের নিয়ে। এরা কারা? এরা হলো সেই প্রভাবশালী মানুষ বা ব্যবসায়ী গোষ্ঠী যাদের টাকা দেওয়ার সব ক্ষমতা আছে, কিন্তু তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংককে টাকা দেয় না। তারা জানে ব্যাংক তাদের কিছু করতে পারবে না, ফলে বছরের পর বছর এই অনাদায়ী টাকা বাড়তে থাকে, যাকে আমরা বলি নন পারফর্মিং লোন বা এনপিএল। অনেকে মনে করেন, আরে ব্যাংক তো সরকারের, ওরা টাকা লুট করলে আমার কি? এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল। ব্যাংক নিজের পকেট থেকে কাউকে টাকা দেয় না। আমি যখন 1,00,000 টাকা জমা রেখেছি, ব্যাংক সেই টাকাটাই অন্য কাউকে ঋণ হিসাবে দিয়েছে। এখন সেই মানুষটি যখন টাকা ফেরত দেয় না, তখন আমি যখন টাকা তুলতে যাই, ব্যাংক আমাকে দিতে পারে না। বর্তমানে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6.44 লক্ষ কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের প্রায় 35.73% টাকাই আর ফেরত আসছে না। এর মানে হলো ব্যাংকের প্রতি 100 টাকার মধ্যে প্রায় 36টা টাকাই এখন উধাও। এর ফলে ব্যাংকের তারল্য সংকট বা ক্যাশ টাকার অভাব দেখা দেয়। শুধু তাই নয়, এই লুটপাটের ঘাটতি মেটাতে ব্যাংকগুলো ঋণের উপর সুদের হার বাড়িয়ে দেয়, যার প্রভাব পড়ে বাজারে জিনিসের দামের উপর। অর্থাৎ তারা টাকা চুরি করছে ব্যাংকের সিন্দুক থেকে, আর আমরা মাসুল দিচ্ছি বাজারের বাড়তি দামে। গত 20 বছরের ব্যাংকিং খাতের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। খেলাপি ঋণের এই অভিশাপ অনেকগুলো ব্যাংককে প্রায় ধ্বংস করে দিয়েছে। ওরিয়েন্টাল ব্যাংক, ব্যাপক লুটপাটের কারণে এই ব্যাংকটি পুরোপুরি মুখ থুবড়ে পড়েছিল এবং পরে একে নাম বদলে আইসিবি ইসলামিক ব্যাংক করতে হয়েছে। ফার্মার্স ব্যাংক, সাবেক সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর হাত ধরে এই ব্যাংকে যে লুটপাট হয়েছিল, তাতে এই ব্যাংকটি দেউলিয়া হওয়ার পথে ছিল। পরে একে পদ্মা ব্যাংক নাম দিয়ে কোনো মতে টিকিয়ে রাখা হয়েছে। 2024-25 সালের একীভূতন প্রক্রিয়া। বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে 5টি বড় ইসলামিক ব্যাংক, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামিক, সোশ্যাল ইসলামিক এবং ইউনিয়ন ব্যাংক একত্রে মিলে সম্মিলিত ইসলামিক ব্যাংক পিএলসি গঠন করতে বাধ্য হয়েছে, কারণ আলাদাভাবে এদের টিকে থাকার ক্ষমতা আর নেই। এছাড়াও বিডিবিএল সোনালী ব্যাংকের সাথে এবং রাকাব কৃষি ব্যাংকের সাথে মিশে যাচ্ছে। এই ব্যাংকগুলো এখন আইসিইউতে থাকা রোগীর মতো, যারা শুধু আমাদের ট্যাক্সের টাকায় বেঁচে আছে। এখন চলুন দেখি কারা আমাদের পকেটের টাকা দিয়ে নিজেদের ভাগ্য গড়েছে। সাম্প্রতিক তদন্তে যে নামগুলো বেরিয়ে এসেছে তা শিউরে ওঠার মতো। এস আলম গ্রুপ, যাদের বিরুদ্ধেই লাখ কোটি টাকা লোপাটের অভিযোগ। শুধু চট্টগ্রামের একটি আদালত থেকেই জানা গেছে তাদের সংশ্লিষ্ট ঋণের পরিমাণ প্রায় 63,125 কোটি টাকা। তাদের প্রভাব এতটাই ছিল যে ইসলামী ব্যাংকের একটি শাখা থেকেই তারা 42,000 কোটি টাকা নিয়ে গেছে। বেক্সিমকো গ্রুপ, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের এই গ্রুপের খেলাপি ঋণ প্রায় 20,875 কোটি টাকা।
হাসিনা পরিবার এবং সহযোগী ব্যবসায়ীরা। আদালত সম্প্রতি শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের প্রায় ৫৭,২৭৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে। অভিযোগ আছে যে গত ১৫ বছরে দেশ থেকে প্রায় $১৭ বিলিয়ন শুধু ব্যাংকিং সেক্টর থেকেই পাচার করা হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং একই সাথে একটি গুরুত্বপূর্ণ গণভোট হতে চলেছে। এখন প্রশ্ন হলো, যদি এই ঋণ খেলাফিরাই আবার সংসদে যাওয়ার মনোনয়ন পায়, তাহলে আমাদের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী? আইন অনুযায়ী একজন লোন ডিফল্টার নির্বাচনে দাঁড়াতে পারে না, কিন্তু বাংলাদেশে এক অদ্ভুত লুপ হোল বা আইনি ফাঁক আছে। মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে তারা তাদের হাজার কোটি টাকার ঋণ রিশিডিউল করে নিজেদের নাম খেলাপি তালিকা থেকে সরিয়ে ফেলে। যদি এই মানুষগুলো আবার আইন প্রণয়তা বা এমপি হয়ে যায়, তাহলে তারা এমন সব নীতি বানাবে যাতে তাদের আর কখনোই টাকা ফেরত দিতে না হয়। অর্থাৎ চোরকে যখন সিন্দুক পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, তখন সিন্দুক আর কোনোদিনও পূর্ণ হবে না। এই পচা গলা ব্যবস্থা কি আসলেই ঠিক করা সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি কঠোর পদক্ষেপ নেওয়া হয়। ন্যামকো বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সরকার ২০২৬ সালের জুনের মধ্যে এমন একটা কোম্পানি গঠন করতে যাচ্ছে যারা শুধু এই খারাপ ঋণগুলোর আদায়ের কাজ করবে। ইচ্ছাকৃত খেলাপিদের কঠোর শাস্তি, যারা ক্ষমতা থাকতেও টাকা দেয় না তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, ট্রেড লাইসেন্স বাতিল এবং সামাজিকভাবে বয়কট করতে হবে। স্বাধীন ব্যাংকিং কমিশন, রাজনৈতিক প্রভাব মুক্ত একটি কমিশন গঠন করতে হবে যারা কোনো ভয় ভীতি ছাড়াই বড় বড় খেলাপিদের জেলে ঢোকানোর ক্ষমতা রাখবে। দিন শেষে আমার টাকা না পাওয়ার ঘটনাটা কেবল আমার একার নয়, এটি আপনারও গল্প হতে পারে। আমরা যদি আজ সোচ্চার না হই, তাহলে আমাদের রক্ত ঘাম করা টাকা দিয়ে গুটি কয়েক মানুষ আয়েশ করবে আর আমরা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকব। 12ই ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি ভোট নয়, এটি আমাদের টাকা এবং আমাদের ভবিষ্যৎ রক্ষার লড়াই। যারা জনগণের আমানত খেয়ানত করেছে, তাদের প্রত্যাখ্যান করার সময় এসেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আমার মতো আর কাউকে ব্যাংকে গিয়ে খালি হাতে ফিরে না আসতে হয়। আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।